তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরে কোথাও চাকরি করতে পারবো না, কিংবা আগের চাকরিতে ফিরতেও পারবো না। তদন্ত আর কতদিন ধরে চলবে? সরকারি ব্যাপার, এত সহজে তদন্ত শেষ হবে না, মিনিমাম 2-3 বছর লাগবে। আচ্ছা বাবা, তুই কোনো অপরাধ করিসনি তো? মা, তোমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? সে বিশ্বাস আমার আছে। তোর বাবা থানার দারোগা ছিল, জীবন দশায় তোর বাবা কখনো ঘুষের একটা টাকাও ছুঁয়ে দেখেনি, অথচ তার ক্লাসমেট মোর্শেদ দারোগা রিটায়ার্ড হওয়ার আগে বাড়ি গাড়ি জমি করেছে। আর তোর বাবা আমাকে কখনো এক পথ স্বর্ণ দিতে পারেনি। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। বাবার কথা মনে পড়লেই মা শুধু কাঁদে। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তাই মাকে জড়িয়ে ধরে ছাদ থেকে নেমে গেলাম। রুমে এসে দেখি ইভা মনের সুখে ঘুমোচ্ছে। এই খাটে যে তার পাশে আরেকজন লোক ঘুমোয় সে কথাটাও মনে হচ্ছে দিব্যি সে ভুলে গেছে। ইদানিং ইভার উদাসীনতা আমাকে খুব বেশি কষ্ট দেয়। সে একবারও ভাবে না আমি কি খেয়েছি না খেয়েছি, আমি কি ঘুমোচ্ছি না ঘুমোইনি। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও মনে হয় সে ভুলে গেছে। এখন তার রুটিন হয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তার টেবিলে আসবে, আর আমার মা এই ঘরের চাকরানির মতো তার পায়ের কাছে ব্রেকফাস্ট এনে দিবে। সে ব্রেকফাস্ট করে সোজা অফিসে চলে যাবে। অফিস শেষ করে 5টার জায়গায় 7টায় বাসায় ফিরবে। আমি কোনো কথা না বলে পাথর চাপা কষ্ট বুকে নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। পরদিন আমি বাজার নিয়ে বাসার সামনে এসে কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে ঢুকতে মা বলল, বাবা, রাস্তা দিয়ে আসার সময় বউকে দেখেছিস? না, তোমাদের বউ কি এখনো আসেনি? আসেনি, কয়েকবার ফোন করেছি, রিসিভ করেনি। আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:15 বাজে, এখনো মেয়েটা আসেনি। মা বলল, একটু কি অফিসের দিকে গিয়ে দেখবি এত রাত অব্দি বৌমা কোথায় গেল? আমি মাকে বললাম, বাজারের ব্যাগে মাছ আছে, তুমি কিচেনের দিকে যাও, আমি দেখছি। মা বাজারের ব্যাগটা নিয়ে কিচেনের দিকে চলে গেল। আমি সোফায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে কল দিতে যাব, এমন সময় দেখি কলিং বেল বেজে উঠল। দরজার দিকে তাকাতেই দেখি মা এসে দরজা খুলে দিল। ইভা তাড়াহুড়ো করে ঢুকে আমার সামনে টি টেবিলে ভ্যানিটি ব্যাগটি রেখে মায়ের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি আমার টাওয়েল এবং কাপড়টা একটু এনে দিন তো মা। বলে ইভা বাথরুমের দিকে ঢুকে গেল। আমার বুঝতে বাকি রইল না সে গোসল করবে। এটা আর নতুন কি, প্রতিদিনই তো সে অফিস থেকে এসে গোসল করে। আমি মনে মনে ভাবলাম এভাবে আর চুপ করে থাকা যায় না, কাল একবার ওর অফিসে গিয়ে দেখবো। পরদিন বিকাল 4:30টার দিকে আমি ইভার অফিসে গেলাম। অফিসে ঢুকতেই দেখি রিসিপশনে কেউ নেই, পুরো অফিসে শুনশান নীরবতা। ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো। একটু আগে আমি ইভাকে ফোন করেছিলাম, ইভা আমাকে বলেছিল সে অফিসে আছে, অথচ অফিসে এসে দেখলাম রিসিপশনে কেউ নেই। মনে হচ্ছে একটু আগেই ছুটি হয়ে গেছে। ইভা আমাকে মিথ্যা বলল কেন? আমি চলে আসতে যাব এমন সময় পাশের অফিসে একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো ভেতরে কেউ আছে। আবার পেছন ফিরে সেই রুমের দিকে গেলাম। রুমের পর্দা ফাঁকা করতেই দেখলাম আমার বউ তার অফিসের সিনিয়র অফিসারের বুকে মাথা রেখে স্বামীর সুখ খুঁজছে। দেখার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে আমি যা সন্দেহ করেছি সেটাই সত্য। ইভা তার অফিসের বসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এজন্যই তো সে আমাকে পাত্তা দেয় না। আমি আর দাঁড়ালাম না, বের হয়ে গেলাম। বাইরে এসে অন্ধকার রাস্তায় হাঁটছি, চারিদিকে শুনশান নীরবতা। পৃথিবীটা আধারে ঢেকে গেছে। এমন নিকোষ কালো অন্ধকারে আমার জীবনটাও ঢেকে গেল।